গুড মর্নিং বন্ধুরা, আমি বিশ্বজিৎ মাই ভয়েস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন যে দু একদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশত্যাগ করেছেন। সেই যেরকম বাংলাদেশের শেখ হাসিনা শ্রীলঙ্কার রাজাপক্ষে যারা ছিলেন, গোতাবয় রাজাপক্ষে যেরকমভাবে দেশ ছেড়েছিলেন গণ অভ্যুত্থানের ফলে, ঠিক একই জিনিস কিন্তু সিরিয়ার ক্ষেত্রে হলো। এবং আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে সিরিয়ার বর্তমান পরিস্থিতি কোন দিকে সিরিয়া যাবে এবং তার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রায়শই সমান। এবং আপনারা জানেন যে সিরিয়ার কিন্তু যা অবস্থা, তাতে কিন্তু এখানে 4টি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে এবং এখানে 4টি শক্তি, বাইরের শক্তি রয়েছে যারা কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে আমেরিকা রয়েছে, ইসরায়েল রয়েছে একদিকে, রাশিয়া, ইরান রয়েছে এবং টার্কি রয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং টার্কি একদিকে, রাশিয়া, ইরান একদিকে। তো সেক্ষেত্রে কিন্তু যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা আকচাকচি লাগার সম্ভাবনা প্রবল, এবং সেক্ষেত্রে দেশটি কিন্তু 4টি টুকরো হয়ে ভাগ হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রবল। আপনারা জানেন হাফেজ আল আসাদ, যে বাশার আল আসাদের যে পিতা ছিলেন, তিনি 1972 সালে কিন্তু প্রেসিডেন্ট হন সিরিয়ার, এবং তিনি কিন্তু যথেষ্ট এফিশিয়েন্টলি কিন্তু দেশটি চালাচ্ছিলেন। এবং 1994 সালে তার বড় ছেলের প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল, অর্থাৎ বাশার আল আসাদের যে দাদা, কিন্তু একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ফলে বাশার আল আসাদ, যিনি লন্ডনের চক্ষু বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞ নিয়ে পড়াশুনো করছিলেন, তাকে কিন্তু ডেকে পাঠানো হয়। এবং তারপরে কিন্তু তার রাজনীতিতে হাতেখড়ি হয়, রাজনৈতিক ট্রেনিং হয়, সামরিক ট্রেনিং হয়। তারপরে কিন্তু তিনি 2000 সালে হাফেজ আল আসাদ এর মৃত্যুর পর তার ছেলে বাশার আল আসাদ কিন্তু প্রেসিডেন্ট হন। এবং তিনি যেহেতু একটু মুক্তমনা ছিলেন, পশ্চিমী ঘেঁষা ছিলেন, তিনি চেয়েছিলেন সিরিয়াকে সেভাবে আমেরিকা বা ব্রিটেন বা পশ্চিমী যে আদার্স যে দেশ রয়েছে তাদের মতো করে গড়ে তোলা। অর্থনীতি মুক্ত হবে, মুক্ত চিন্তাভাবনা হবে, নারী শিক্ষা হবে, প্রসার হবে, এসব কিন্তু বা টেকনোলজিতে উন্নত হবে সিরিয়া, এইসবের উপর কিন্তু তিনি জোর দিয়েছিলেন। এবং প্রগতিশীল একটি চিন্তাভাবনা তার মধ্যে ছিল। তো বেশ কিছু সংস্কারের সংকল্প নিয়ে বা কমিটমেন্ট করে কিন্তু তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন বা বসেছিলেন। এবং সে কিন্তু জনগণের কিন্তু অনেক বেশি এক্সপেকটেশন তার উপর ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি একটি স্বৈরাচারী শাসকে রূপান্তরিত হলেন। স্পেশালি যখন আরব বসন্ত হলো 2011 সালে, তিউনিসিয়া, সৌদি আরব, মিশর, আরও যেসব মধ্যপ্রাচ্যের দেশ আছে, সেখান থেকে কিন্তু এই বাশার আল আসাদের সিরিয়াতেও কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যখন দারা বলে একটি শহর আছে সিরিয়ার, সেখানে যখন একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে সরকারের এগেনস্টে যখন তিনি সেনা নামিয়ে সেই বেশ কিছু ছাত্র স্টুডেন্ট যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করিয়েছিল এবং অকথ্য অত্যাচার করেছিল। এবং এই ছোট একটি ঘটনা কিন্তু বিদ্রোহের আগুন কিন্তু জ্বালিয়ে দিয়েছিল সারা সিরিয়া জুড়ে, এবং গৃহযুদ্ধের সূত্রপাত কিন্তু তখন থেকে শুরু হয়ে যায়। এবং একটি ব্যাপার হচ্ছে, হাফেজ আল আসাদ তিনি এখানে সুন্নি সম্প্রদায় যারা রয়েছে সিরিয়াতে অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ, এবং এই বাশার আল আসাদ বা হাফেজ আল আসাদ এরা কিন্তু আল ওয়াই শিয়া এবং সুন্নি এরা নয়, একটি গোষ্ঠীর মুসলমান। তাদের সাথে শিয়া বা সুন্নি সাথে তফাৎ রয়েছে। এদের মধ্যে কিন্তু মদ্যপানও রয়েছে, সুদের ব্যবসাও রয়েছে, এবং মুক্তমনা চিন্তাভাবনা বা যেটা পশ্চিমী চিন্তাভাবনা সেই আলওয়াই গোষ্ঠীর মুসলমানদের মধ্যে ক্ষেত্রে রয়েছে, কিন্তু শিয়া বা সুন্নির ক্ষেত্রে কিন্তু এটা নেই। অর্থাৎ এই গোষ্ঠীটা সিরিয়ায় আলওয়াই গোষ্ঠী 10 থেকে 15%, এবং বাদবাকি কিন্তু সুন্নি। কিন্তু হাফেজ আল আসাদ এই বিদ্রোহ মানে সুন্নিদের মধ্যে যাতে কোনো ক্ষোভ বিক্ষোভ না হয়, যে 10 থেকে 15% যে দেশের জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব করছেন একজন, এই ক্ষোভ বিক্ষোভ যাতে না হয় তার জন্য তিনি কিন্তু ভাতার বন্দোবস্ত করেছিলেন সুন্নি মুসলমানদের জন্য। এবং ক্ষোভ কিন্তু অনেকটা প্রশমিত ছিল, কিন্তু বাশার আল আসাদ কিন্তু এই সুন্নিদের উপর দমন পীড়ন শুরু করেন এবং যে ভাতাটা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছিল। অর্থাৎ বিদ্রোহের আগুন কিন্তু সেখান থেকেই লেগেছিল। এবং তারপরে যখন আরব বসন্ত শুরু হলো এবং দারা শহরে সরকারের নীতির বিরুদ্ধে যখন বেশ কিছু স্টুডেন্টকে তুলে নিয়ে গিয়ে সেনাবাহিনী অত্যাচার করলো, তখন কিন্তু বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়লো এবং
গৃহযুদ্ধের সূত্রপাত হয়ে গেল। এবং তারপরে দীর্ঘদিন ধরে যে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে, বর্তমান কিছুদিন আগে পর্যন্ত কিন্তু STS গ্রুপ, যেটা আল কায়দার একটি গ্রুপ, যদিও তারা আল কায়দার সঙ্গে এখন সম্পৃক্ত নয়, তাদের যে নেতা জোলানি, তার নেতৃত্বে কিন্তু সিরিয়া প্রথমে আলেপ্পো শহর, তারপরে আরও বেশ কিছু শহর কিন্তু তারা দখল করে নিয়েছিল। এত তাড়াতাড়ি যে তারা দামাস্কা দখল করে নেবে, এটা কিন্তু বাশার আল আসাদের কিন্তু ধারণার বাইরে ছিল। এটির প্রধান কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সিরিয়ায় কিন্তু রাশিয়া এবং ইরান কিন্তু বাশার আল আসাদের কিন্তু মেন শক্তি ছিল, কিন্তু রাশিয়া যেহেতু ইউক্রেন যুদ্ধে লিপ্ত এবং ইরান যেহেতু ইসরায়েলের সাথে বা হেজবুল্লাহ যেহেতু ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত, সেই সুযোগটি নিয়ে কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এই আমেরিকা এবং ইসরায়েল পুষ্ট বিদ্রোহী গোষ্ঠী কিন্তু এই আক্রমণটা তারা করেছে। এবং যেহেতু রাশিয়া এবং ইরান তারা নিজের দেশে যুদ্ধে লিপ্ত, তাই তারা কিন্তু সিরিয়াকে বা বাশার আল আসাদকে কিন্তু সেই সহযোগিতা করতে পারেনি। এবং তার জন্য কিন্তু বাশার আল আসাদের এই বিদ্রোহ ঠেকানোর জন্য সেনাবাহিনীকে পর্যাপ্ত অস্ত্র সরবরাহ করা বা তাদের শক্ত সমর্থন করা তাদের পক্ষে, বাশার আল আসাদের পক্ষে কিন্তু সম্ভব হয়নি। অর্থাৎ অর্থনীতি কিন্তু সিরিয়ার পুরো ভেঙে পড়েছিল গৃহযুদ্ধের ফলে। এখন যদি বাংলাদেশের সঙ্গে যদি আমরা এর সম্পৃক্ততা দেখি, বাংলাদেশে কিন্তু একই জিনিস, যে আল ওয়াই, যে আমরা বললাম 10 থেকে 15% মুসলিম যাদের একটি কাছে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল এবং অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল, বাকি যে জনগোষ্ঠীর কাছে যে বৈষম্যমূলক জিনিস ছিল এবং তাদের হাতে অর্থ ছিল না জীবন ধারণের জন্য, বাংলাদেশের হাসিনার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। হাসিনার ক্ষেত্রে কিন্তু এই 10 থেকে 15% প্রগতিশীল মানুষের কাছেই কিন্তু অর্থ ছিল। এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে ধর্মান্ধ জনগোষ্ঠী বাংলাদেশে, তাদের কাছে কিন্তু অর্থের যোগান সেরকম ছিল না এবং তাদের মধ্যে কিন্তু ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল, যেহেতু দৈনন্দিন জীবন চালাতে তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই ক্ষোভটিকে কিন্তু কাজে লাগানো হয়েছে এই জুলাই বিপ্লবের সময়। এবং জাস্ট একটা দেশলাই কাঠির প্রয়োজন ছিল, বারুদ ছিলই। দ্বিতীয়ত, যে সিরিয়ার কিন্তু অর্থনীতি পুরোপুরি রাশিয়া, ইরান এদের উপরেই ডিপেন্ডেন্ট অনেকটা। তো একটি দেশ চালাতে বাইরের মিত্রশক্তির ওপর ভরসা করা কখনোই উচিত নয়, যেটি বাংলাদেশ করছে এখন, যে ভারত বিরোধিতা করে চীন ও পাকিস্তানের কোলে নাচছে। সেক্ষেত্রে কিন্তু তাদের একই অবস্থা হতে পারে, কেননা যত ভারত বিরোধিতা করবে, ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী কিন্তু সেখানে একটা মুক্তাঞ্চল পেয়ে যাবে, যেটা সিরিয়ার ক্ষেত্রে হয়েছিল। বিভিন্ন বিদেশি জঙ্গির কিন্তু মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু ভারত বিরোধী যত কার্যকলাপ বাড়বে, ভারত তার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিহত করার চেষ্টা করবে, যেটা সব দেশই করে। এবং সেক্ষেত্রে কিন্তু ভারত এবং আমেরিকা একটি জোট, পাকিস্তান এবং চীন একটি জোট কিন্তু তৈরি হয়ে যেতে পারে, যেটা বাংলাদেশের কিন্তু গৃহযুদ্ধ কিন্তু আরও মানে প্রবণতা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। এবং ভারত যদি অর্থনৈতিক স্যাংশন চাপায়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবন চালাতে কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হবে। যখন পেটে ভাত থাকবে না, তখন কিন্তু এলিট ক্লাসদের কথা কিন্তু সাধারণ মানুষ আর শুনবে না, অস্ত্র তুলে নেবে এবং অস্ত্র যোগানের কিন্তু জায়গার কিন্তু সিরিয়ার থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশে অস্ত্র যোগানের কিন্তু জায়গার কিন্তু অভাব নেই। অলরেডি কিন্তু বাংলাদেশে অস্ত্র ঢুকছে, আরও ঢুকবে যদি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়, এবং হওয়ার দিকেই রয়েছে। তো এবং এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হলে তাড়াতাড়ি তাদের দেশে নির্বাচনের বন্দোবস্ত করতে হবে, একটি গণতান্ত্রিক সরকার আনতে হবে এবং গণতন্ত্র ব্যবস্থায় যা যা দরকার, অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের পরিকাঠামো, আইন শৃঙ্খলা উন্নতির জন্য যা করা দরকার তা তাড়াতাড়ি করতে হবে এবং ভারত বিরোধিতা থেকে তাদের সরে আসতে হবে যদি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি কিন্তু ডাইভার্সিফিকেশনের বলে কিছু নেই, বেশিরভাগটা ডিপেন্ড করছে গার্মেন্টস সেক্টরের উপর। সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টস সেক্টর কিন্তু একদমই ধ্বংস। এবং যেটি পাকিস্তান করতে চেয়েছিল, তারা যে ভিখারির অবস্থা, বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছিল গার্মেন্টসের উপর বেস করে, এই অর্থনৈতিক যে বেস গার্মেন্টস সেক্টর, সেটা কিন্তু ভেঙে দেওয়াই কিন্তু পাকিস্তানের একটি লক্ষ্য ছিল। এবং সেই গার্মেন্টস বিজনেস তাদের দেশে নিয়ে যাওয়ার তাদের একটা লক্ষ্য ছিল। তারা সেটাতে কিন্তু
তারা অনেকটাই সফল, যাতে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু হয়। সেক্ষেত্রে দেখবেন আপনারা বাংলাদেশের এই পরিস্থিতির পর যে গার্মেন্টস সেক্টরগুলি বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু গার্মেন্টসের অর্ডার অনেকটা ভিয়েতনামে চলে গেছে, ভারতবর্ষে অনেকটা চলে এসেছে, পাকিস্তানেও কিন্তু গেছে। তো পাকিস্তানের মেন লক্ষ্য যেটা ছিল বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো পুরোপুরি ভেঙে ফেলা, এই আন্দোলনের পরে আইন শৃঙ্খলা অবনতির মাধ্যমে যে পাকিস্তান করেছে বাংলাদেশে আইএসআই, যেটা বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি অর্থনৈতিক চাকা কিন্তু স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশে। এবং অর্থনৈতিক যে চাকা, যে বাংলাদেশের যেটি ঘোড়ায় আর কি, যে সেক্টর, গার্মেন্ট সেক্টরে ম্যাক্সিমাম কাজ কিন্তু ভারত, পাকিস্তান এবং মায়ানমারে কিন্তু চলে গেছে। তো এই জায়গাটা কিন্তু বাংলাদেশকে, মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে। কোনো রকম প্ররোচনায় পা দেওয়া চলবে না, বাংলাদেশের ভারত বিরোধিতা করাতে হবে। যেহেতু চারদিক থেকে ভারত, তারপরে বঙ্গোপসাগর, অন্য কোনো দেশের বর্ডার 5% মতো বর্ডার মায়ানমারের সাথে রয়েছে, বাট অন্য কোনো দেশের বর্ডার যেহেতু বাংলাদেশের সঙ্গে নেই, ভারতই ম্যাক্সিমাম, তাই অর্থনৈতিক পরিচালনার জন্য বা অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়নের জন্য ভারতের উপর কিন্তু তাদের নির্ভরতা বাড়াতেই হবে। আর যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ইসলামিক গোষ্ঠী বা এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের একদমই বিরোধী। তো সেক্ষেত্রে কিন্তু ভারতের সহযোগিতা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করবে, যদি জঙ্গি দমনে ভারতের পক্ষ থেকে কোনো নিবেদন চায় ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেক্ষেত্রে কিন্তু এই পরাশক্তির খপ্পরে পড়ে চীন, আমেরিকা, ভারত এবং পাকিস্তান আছে, পাকিস্তানকে আমরা ধরছি না, চীন একে একটা কাঠপুতুলির মতো ইউজ করছে। তো এই তিন পরাশক্তির কবলে পড়ে কিন্তু বাংলাদেশের অবস্থা সিরিয়ার মতো দুর্বিষহ হয়ে যেতে পারে। সুতরাং বাংলাদেশের নাগরিককে সতর্ক থাকতে হবে, প্রশাসনকে সতর্ক থাকতে হবে এবং নাগরিককে জাগরিত করতে হবে, যাতে ভারত বিরোধিতা কমানো যায় এবং অর্থনৈতিক পরিকাঠামো আবার আগের মতো করে ফিরিয়ে আনতে হয়। দরকার হলে আবার তাদের রাস্তায় নামতে হবে এবং এই সরকারকে তাড়াতাড়ি নির্বাচন দিতে বাধ্য করতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আবার যাতে নির্বাচিত সরকার এসে সমস্ত কিছু ঠিকঠাক করতে পারে, সেই দিকে বাংলাদেশের নাগরিকদের কিন্তু সচেষ্ট হতে হবে। তো আপনারা জানান আপনাদের মতামত এবং কমেন্টসে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।